এইবার হবে খাদানের ডিটেল রিভিউ। এর মধ্যে পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, যে জায়গাগুলো বেটার করা যেত সেগুলো থাকবে, পিওর সিনেমাটা নিয়ে কনভারসেশন হবে। স্পয়লার আমি দেব না, কিন্তু এই ভিডিওটা কিন্তু লম্বা হবে। যাদের ধৈর্য আছো তারা দেখো, যাদের দেখা হয়ে গেছে তারা দেখো, যাদের দেখা হয়নি তারা দেখো না, তারা আমার কুইক রিভিউটা কিন্তু দেখে নিতে পারো। চলো খাদান নিয়ে ঢোকা যাক। দেব অ্যাকশন করলো, 5খানা অ্যাকশন সিন রয়েছে। বয়স্ক দেবের 2টো, ইয়াং দেবের 3টে। এই অ্যাকশন সিনগুলো নিয়ে আমি প্রথম থেকে আমি শুরু করব। বয়স্ক দেবের যে অ্যাকশন সিনগুলো, বয়স্ক দেবের সোয়াগের জন্য ভালো লাগে, কিন্তু বয়স্ক দেবের যে অ্যাকশন সিনগুলো সেগুলোর কোরিওগ্রাফি কিন্তু দুর্বল। আবার ইয়াং যে দেব, তার অ্যাকশন সিনগুলোর কোরিওগ্রাফি বেশি ভালো হয়েছে, সে বেশি লোককে কুপিয়েছে। ঠিক আছে, তার মধ্যে রাধারানী যে সিকোয়েন্সটা, যে গান হচ্ছে, কীর্তনিয়া হচ্ছে, তার মধ্যে অ্যাকশন হচ্ছে, এবং কেন হচ্ছে না, গ্যাংস্টারের ইনিশিয়েশন, একটা গ্যাংস্টারের জন্ম হচ্ছে ওখানে। ওকে, এবং ওই সিনটার মধ্যে কি করে একটা পিওর সোলকে নষ্ট করে দেওয়া হয়, ক্ষমতার লালচ, ম্যানিপুলেশন, এই সমস্ত জিনিস ওই রাধারানী সিকোয়েন্সের মধ্যে ছিল। যিশু সেনগুপ্ত যেইভাবে ওখানে ম্যানিপুলেট করে, যেইভাবে সে গান গায়, যেখানে সে অ্যাবসলিউট কেওস চলছে চারপাশে, তার ছেলে অ্যাকশন করছে, সবাই অ্যাকশন করছে, কাটাকাটি হচ্ছে, সেইখানে সে যারা কীর্তনিয়া শুনতে এসছে তাদেরকে হাতের ইশারায় দাঁড়াতে বলে সে নিজের পারফরমেন্স কন্টিনিউ করছে। ওই সিনটাতে, ওই একটা সিনে তোমার পয়সা ভাসুল হয়ে যাবে, কারণ যিশু সেনগুপ্তর পারফরমেন্সের পরেই ওখানে আমরা ইয়াং দেবের কিছু সিন দেখতে পাবো, যেইটা সিনেমাটাকে পুরো মেন গল্পের দিকে প্রোগ্রেস করে। দুর্দান্ত। কিন্তু এই অ্যাকশন সিকোয়েন্সটা বাদ দিয়ে, রাধারানী অ্যাকশন সিকোয়েন্সটা বাদ দিয়ে, ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা, তাতে এলিমেন্ট কিন্তু প্রচুর রয়েছে, তাতে কোরিওগ্রাফিও রয়েছে, কিন্তু সেটা কোথাও গিয়ে মনে হয় যে বয়স্ক দেবের যে সোয়াগ, সেটা যেন ছেলেদের যেন ম্যাচ করতে পারছে না। কিন্তু দেখতে কিন্তু ভালো, এবং সিটি তালি লোকজন পাগল হয়ে যাচ্ছিল। আর বিশেষ করে ক্লাইম্যাক্স একটা জিনিস আছে, এটা খুব কমন একটা জিনিস, কিন্তু সেই কমন জিনিসটাকে একটা ছোট্ট টুইক দেওয়া হয়েছে, এবং যেই টুইকটা কাইন্ড অফ হরর এলিমেন্ট কিন্তু অ্যাড করে। একজন তার মৃত্যুর সময় অ্যাকচুয়ালি সে তার আসল যে শত্রু ছিল তাকে দেখতে পাচ্ছে, এবং ওখানে দুটো ক্যারেক্টারের মধ্যে না সুইচ আছে। একটা ক্যারেক্টার খুব অ্যাঙ্গুইশ থেকে চিৎকার করছে, আর একটা ক্যারেক্টার অট্টহাস্য করছে। যারা সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারবেন কিসের কথা বলছি। দ্যাট ওয়াজ আ পিওর হরর সিন ফর মি। খুব স্টাইলিশ তো ছিলই, বাট হররের এফেক্ট, ফিলিংস বার করতে পারে, শুধুমাত্র অ্যাড্রিনালিন নয়, ফিলিংস জাগায়। ঠিক আছে, দুর্দান্ত ছিল। 5খানা অ্যাকশন সিন রয়েছে। এই সিনেমার অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করা বা লুক অ্যান্ড লাইটিং খুব ভালো, কোরিওগ্রাফি কিন্তু ইয়াং দেবের ভালো, বয়স্ক দেবের ভালো নয়। কিন্তু বয়স্ক দেবের শুধুমাত্র সোয়াগ দিয়ে বেরিয়ে যায়। অ্যাকশন নিয়ে কথা বলা হয়ে গেল, এবারে আসে হচ্ছে গিয়ে প্লট আর স্ক্রিন প্লে। আর এইখানে আছে হচ্ছে গিয়ে কিছু সমস্যা। গোটা সিনেমাটা দেখার পরে, আমি কুইক রিভিউ করার পরে আমি যখন ভাবলাম যে সিনেমাটা তো রাশড, এত তাড়াহুড়ো কেন মনে হচ্ছে। আর এই তাড়াহুড়োর মধ্যে না বাম্পার, ওই রাস্তার মধ্যে হুট করে যদি কিছু অল্প ডিস্টেন্সের মধ্যে বাম্পার চলে আসে, 2 ঘন্টা 17 মিনিটের একটা ফিল্ম, সেখানে কাইন্ড অফ তুমি দুটো সময়ের তুমি গল্প দেখাচ্ছ, একটা পাস্ট একটা প্রেজেন্ট, এটার মধ্যেই অনেকটা কিন্তু কম্প্যাক্ট হয়ে যায়। কিন্তু কোথাও গিয়ে তোমার মনে হয় যে সিনগুলো আর একটু লম্বা হলে পর ভালো হতো। যত বড় গল্প ডিরেক্টর বলার চেষ্টা করে উইদাউট এনি কাইন্ড অফ ক্লিফ হ্যাঙ্গার, তাতে আরেকটুখানি স্পেস দরকার ছিল, সেই স্পেসটা নেই, সেটা বোঝা যায়। আর বাম্পার হচ্ছে কি গানগুলো, কিছু কিছু গানের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি গল্প দেখানো হয়েছে মন্টাজ ফিল্ম মেকিং দিয়ে। KGF 2-তে যেরকম রিনাকে যখন বাচ্চাগুলো বোঝাচ্ছিল যে কেন সবাই রকি ভাইয়ের নাম শুনলে এরকম করে, তখন ওরা নাচ ডান্স করে ওরা জিনিসটাকে পুরো এক্সপ্লেন করে। এখানে ওরকম সিমিলার টাইপের জিনিস রয়েছে, যে গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক দেব কি করে নিজের এম্পায়ার বিল্ড করছে। ঠিক আছে, এবার এরকম টাইপের গানগুলো ঠিক আছে, তোমার অসুবিধা হবে না। দেন আসে হচ্ছে গিয়ে রোম্যান্টিক সংগুলো। ভাই কিশোরী চালু হয়েছে, আমি এরকম ভাবে আমি বুঝে পড়েছি। কিশোরী আমি এর মধ্যে 2-3 বার শুনেছি, এই সিনেমার মধ্যে কিশোরীর কোনো দরকারই ছিল না। এই যে 2 ঘন্টা 17 মিনিটের একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে অনেক গল্প বলার রয়েছে, সেখানে বারবার যখন গান চলে আসছে, সেটা কিন্তু তোমাকে জার্কিং মারছে। কিন্তু রাধারানী খুব ভালোভাবে ওয়ার্ক করে, যেটা বাকি গানগুলো কিন্তু ওয়ার্ক করে না। ঠিক আছে, এবার সিনেমাটার যে প্লট, সেই প্লটটা না যারা প্রচুর কমার্শিয়াল ফিল্ম দেখেছে তাদের কাছে প্রেডিক্টেবল মনে হবেই,
তারা বুঝে যাবেই যে এরপরে কি হতে পারে। ফলে তুমি যদি ভাবো যে এই সিনেমাটা লাস্টে গিয়ে কোনো টুইস্ট আসবে, কোনো শকিং ফ্যাক্টর আসবে, এই যে আমরা বলি না হাই লো, এটা কিন্তু হয় না। টুইস্টগুলো খুব চেনা জানা, কোনো হার্ড হিটিং যে এখানে গিয়ে পুরো মাথা ঘুরে গেল, ওটা কিন্তু হয় না। এটা হচ্ছে গিয়ে প্লটের একটা সমস্যা। কিন্তু প্রথম যে সেগমেন্টটা বিল্ড আপ, সেখানে তো টুইস্ট আসার কথা নয়, সেখানে টুইস্ট আসে না। ওই জন্য ছবির প্রথম অর্ধের যে গল্পটা, সেই গল্পটা তোমার মনে হবে যে না, এটা নর্মাল জেনারিক একটা জিনিস হচ্ছে, এটা কারোর মনে হতে পারে। আমি এনজয় করেছি বয়স্ক দেবের সোয়াগের জন্য, কিন্তু প্লট লেভেলে আমার কাছে জিনিসটা কিন্তু প্রেডিক্টেবল। ইয়াং দেবের গল্প যখন আসে, সেখানে খুব হালকা কিছু টুইস্ট আছে, একটা স্ট্রং কোনো টুইস্টের দরকার ছিল, যেটা কিন্তু ল্যাক করে। কিন্তু যেহেতু সেকেন্ড পার্টটা কাইন্ড অফ পে অফ পার্ট, এবার গল্প আমরা র্যাপ আপ করবো, গল্প আমরা শেষের দিকে যাচ্ছি, সেই জন্য কিন্তু সেকেন্ড হাফটা অনেক বেশি কোহেরেন্ট মনে হয়, অনেক বেশি মনে হয় জিনিসটা সিঙ্কের মধ্যে রয়েছে, এবং সেকেন্ড হাফেও কিন্তু অ্যাকশন বেশি, ঠিক আছে। এবং এখানে সারপ্রাইজিং ক্যারেক্টার হচ্ছে গিয়ে যিশু সেনগুপ্তের ছেলে। সে হচ্ছে গিয়ে এই সিনেমার প্লট ডিভাইস, যার জন্য যাকে বেস করে গল্প অ্যাকচুয়ালি আগে এগোয়। এবং বনির জন্য মায়া হচ্ছে যে বনি এই ক্যারেক্টারটা করলো না। হ্যাঁ, ক্যারেক্টারটা নেগেটিভ, বাট অতটাও নেগেটিভ না যে এটা করলে পরে বনির ইমেজে ডেন্ট পড়ে যেত। বরং এখানে দেবের সাথে জন ভট্টাচার্য অ্যাকশন করছে, ওই অ্যাকশন সিনটা দুর্দান্ত একটা অ্যাকশন সিন। সেখানে দেবকে ডিরেক্ট ফেসের মধ্যে পাঞ্চ করছে, লাথি মারছে। ভাই, বনি একটা গোল্ডেন অপরচুনিটি মিস করলো। এবং প্লট নিয়ে আমার এটাই বক্তব্য। এবারে চলে যাই শেষ পার্টে, পারফরমেন্সেস। এখানে একটা বয়স্ক ক্যারেক্টার রয়েছে, যেই দাদুকে তোমরা ভাই সেই প্রেম আমার চিরদিনই তুমি যে আমারে প্যান্টে তালি সালা চুলকে দিলি সালা মুখে গালি, সেই মনে আছে চিরদিনই তুমি যে আমার রাহুল আর প্রিয়াঙ্কা একটা মেস বাড়িতে গিয়ে উঠেছিল। সেই মেস বাড়িতে একটা বয়স্ক বুড়ো ছিল, যাকে সবাই টুপি পরাতো। যেই ওই মেস বাড়িটার অ্যাকচুয়ালি ওনার হচ্ছে কি, ওনার নাম আমি জানি না, উনি এই সিনেমাতে আছে। ওনার অভিনয় অল্প সময়ের জন্য তোমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবে। এবং ওনার ওয়াইফের চরিত্রে একজন আছে, যাকে দেখলে পরে তোমার এমনি কান্না পাবে, এত ইমোশনাল সিন। বরখা বিস্ট খুব ভালো অভিনয় করেননি, ওনার অভিনয় খুব একটা বেশি জোরও দেওয়া হয়নি। ওনার গল্পও লেখা হয়েছে খুব ওয়ান ডাইমেনশনাল ভাবে। এবং আমার মনে হয় যে সুজিত দত্ত এই একটা গোল্ডেন অপরচুনিটি মিস করেছে। কারণ দেখো, স্টোরিটা ক্লাইম্যাক্সের আগে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, যিশু সেনগুপ্তের বউ আর দেবের বউ এরা হচ্ছে কি যমজ বোন। ফলে দেব আর জন ভট্টাচার্য হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মাসতুতো ভাই, মাসির ছেলে, দুটো মাসতুতো ভাই। এবারে এখানে একটা ক্যারেক্টারের ডেথের পরে দুই বোনের মধ্যে কিছুটা ক্ল্যাশ দেখাতে পারতো, তাহলে পরে এদের দুজনের ক্যারেক্টারের কিছু তো ডেপথ আসতো। সেই অপরচুনিটি ছিল, কিন্তু পরিচালক সেটা করেনি। ওটা হয়ে গেল হচ্ছে গিয়ে একটা বড়সড় একটা মিস। এবং ইধিকা পাল একদম কোনো অভিনয় করেনি, এসছে, কিল্লি করেছে, প্রেম করেছে, বেরিয়ে গেছে। এই অভিনয় প্রিয়তমাতেও ছিল, কিন্তু প্রিয়তমাতে তার দুঃখের একটা পোর্শন ছিল যেখানে সে অভিনয় করেছিল। এখানে তার ক্যারেক্টারকে স্পেসই দেওয়া হয় না, যেটুকুনি স্পেস দেওয়া হয় এখানে মিষ্টি করে হাসে। আর একে পুরো বাচ্চা মেয়ে লাগে ভাই। দেবের নায়িকা হিসেবে একে মানায় না, একে বাচ্চা মেয়ে লাগে। দেবের পাশে রুক্মিণীকেই নায়িকা হিসেবে মানায়, লম্বায় চওড়ায় বয়সে মনে হয় যে হ্যাঁ এ নায়ক তো এ নায়িকা। সেটা এই মেয়েটার সাথে হয় না, সেটা সৌমিত্রিষার সাথেও হয় না, সেটা বাঘাযতীনের যে বাচ্চা মেয়েটা ছিল তার সাথেও হয় না, ইভেন কি এশা সাহার সাথেও হয় না। ওদেরকে বাচ্চা লাগে, ঠিক আছে, ওকে। অভিনয়ের মধ্যেও কোনো জোর নেই, ওদের ক্যারেক্টারকেও খুব একটা সিরিয়াসলি মানে করা হয়নি, ঠিক আছে। এই ছিল হচ্ছে কি আমার বক্তব্য। তো পারফরমেন্সে আমি আরো যদি ঢুকি, যিশু সেনগুপ্ত জ্বালিয়ে রেখে দিয়েছে। জন ভট্টাচার্য ওইটুকুনি অল্প সময় ভিলেন হিসেবে জ্বালিয়ে রেখে দিয়েছে। এই যে আর যে জকি একজন রয়েছে, ওনার অনেক রিল দেখি আমি, বেশ হেলদি একজন মানুষ, চুলটা কাঁচা পাকা টাইপের, চশমা পরা। ওনার একটা কমেডি সিন রয়েছে, ওনাকে আমি এক্সপেক্ট করিনি। ওনার এই কমেডি সিনটা কিন্তু বেশ ভালো ছিল। সেখানে অ্যাকচুয়ালি কমেডি আর ডারকা মহল সব কিছুই রয়েছে। যারা সিনেমাটা দেখেছে বুঝতে পারছো কোন সিনটার কথা আমি বলছি। জন ভট্টাচার্যের ইন্ট্রোডাকশন সিন তো ভাই ভালো ছিল, ঠিক আছে। আমি পারফরমেন্সে আর কারোর কথা আমি কি বাদ দিচ্ছি? হ্যাঁ ভাই, উই আর লিভিং ইন অনির্বাণ চক্রবর্তী সেরা। দুটো সিনেমা দেখলাম, দুটোতেই অনির্বাণ চক্রবর্তী সেরা। এইখানে সে হিরোর এলাই, ওইখানেও সে হিরোর এলাই। বাট চালচিত্রে তার ক্যারেক্টারটা অনেক বেশি ইমপ্রেশন ছাড়তে পারে বিকজ অফ দ্য স্পেস অ্যান্ড দ্য এভরিথিং। এইখানে সে হিরোর যোগ্য সঙ্গত দিয়েছে সাইড হিরো হিসাবে। তাকে খুব একটা বেশি ইমোশনাল স্টোরি দেওয়া হয়নি, তার গল্পটা খুব নর্মাল, কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত।
এবং তাকে দিয়ে কিছু অ্যাকশন করানো হয়েছে, চালচিত্র তাকে দিয়ে অ্যাকশন করানো হয়েছে। ওভারঅল তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লেগেছে। লেট ডাউন যদি আমাকে যদি কেউ করে যদি থাকে সেটা হচ্ছে কি পার্থ সারথী বাবু। ওনার ক্যারেক্টারটাকেও ভালো করে লেখা হয়নি, ওনাকে দিয়ে কমেডি করাতে হয়, উনি দুর্দান্ত কমেডি করে, সেই কমেডিটা এখানে কিন্তু মিসিং ছিল, যেটা আমার ভালো লাগেনি। তা বাদ দিয়ে ভাই গোটা সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ, ভালো এবং খুব ভালোর মাঝখানে আটকে থাকা একটা সিনেমা। কেউ খুব ভালো বলতে পারে, কেউ ভালো বলতে পারে, আর যারা অনেক সিনেমা দেখেছে তারা এটাকে প্রেডিক্টেবল অ্যাভারেজ বলতে পারে। সবার সাথেই আমি এগ্রি করব, প্রত্যেকের এক্সপোজার অনুযায়ী যে যেটা বলবে। দেবের ফ্যানরা, দেবের সিনেমা যারা খুব একটা বেশি সিনেমা দেখে বলে আমার কিন্তু মনে হয় না। তো দেবের গ্রাম বাংলার যারা অডিয়েন্স রয়েছে, দেবের মফস্বলের যারা অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু এই সিনেমাটা কিন্তু চেটে খাবে। আর যারা প্রচুর সিনেমা টিনেমা দেখে তাদের কাছে কিন্তু এই কমার্শিয়াল সিনেমাটা কিন্তু অ্যাভারেজ মনে হবে। দুটো পক্ষই কিন্তু তাদের জায়গায় কিন্তু ঠিক। ওকে, এই ছিল হচ্ছে কি আমার বক্তব্য। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।